নমস্কার বন্ধুরা, চলে এলাম কথা মতো বীরার দ্বিতীয় পর্ব নিয়ে। বীরা দ্য ওয়ারিয়ার। প্রথম পর্বে আমাদের মনে কিছু প্রশ্ন এসেছিল, বীরাকে, ঠাকুর সাহিব বাকে, এবং ঠাকুর সাহিবের পোষা গুন্ডা যারা, তারা কেন বীরাকে এত রাত্রে ধাওয়া করছে, কোথায় গিয়েছিল বীরা, এইসব বিভিন্ন প্রশ্ন আমাদের মনে এসছে। এইসব প্রশ্নের উত্তর অবশ্যই গল্পে আছে। আমি পরবর্তী পর্ব পড়ে শোনাচ্ছি। বীরাকে সমেত গাড়ি নিয়ে চালক একটা বাগানের ভিতর ঢুকে পড়ল। একটা একতলা বাড়ির পিছনে গিয়ে গাড়ি থামালো। গাড়ি থামতেই বীরা লাফ দিয়ে নেমে পড়ল। দৌড় দেবার চেষ্টা করবেন না, ওরা পিছু নিয়েছে। সত্যি বীরা দৌড় দেবার জন্য রেডি হচ্ছিল, থেমে গেল। যে তাকে নিয়ে এসেছে সে যে সহজ মানুষ নয় বুঝতে পারছে। চালক গাড়ি থেকে নেমে গাড়ি লক করে বলল, আসুন। বাগানের ভিতর অন্ধকার যেন আরও গাঢ় হয়ে রয়েছে। লোকটিকে দেখতে পাচ্ছে না বীরা। আন্দাজে 2 পা এগোতেই কি যেন একটা লাফ দিয়ে পড়ল বীরার উপরে। বীরা ইক করে একটা শব্দ করে পড়ে যাচ্ছিল। সেই বলিষ্ঠ হাত তার কোমর জড়িয়ে ধরে সোজা করে দিল। কোনো চতুষ্পদ জীব তার 2 কাঁধের উপরে 2 পা তুলে দিয়েছে। নাকে একটা জ্যান্ত বোটকা ঘ্রাণের ঝাপটা লাগছে, সেই সাথে তীব্র ফুসফুস শব্দ। তীক্ষ্ণ একটা শীষের আওয়াজে জন্তুটি নেমে গেল। সেই হাতটা এবার বীরার হাত ধরে টেনে নিয়ে একটা ঘরে ঢুকে পড়ল। ঘরে ঢুকে একটা কম পাওয়ারের আলো জ্বেলে দিল। এইবার বীরা ভালো করে লোকটিকে দেখল। লম্বা, পেটানো চেহারা, মাথার চুল ছোট ছোট করে কাটা, বয়স আন্দাজ 35 থেকে 40-এর মধ্যে। আর্মিদের মতো একই কাপড়ের তৈরি একটা কার্গো প্যান্ট আর একই রকম একটা শার্ট হাতা গুটিয়ে পরা। ঘরের ভিতরে একটাই খাট। সেই খাট দেখিয়ে বীরাকে বলল, বসুন। বীরা খাটে পা ঝুলিয়ে বসল। বোঝার চেষ্টা করছে লোকটার মোটিভ কী। লোকটা তার সামনেই জামা খুলে ফেলল। তার মালভূমির মতো উঁচু নিচু শরীর একটি মেয়ের সামনে উন্মুক্ত হয়ে পড়েছে, সেটা নিয়ে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করেই। সেই চতুষ্পদী আবার বীরার কাছে ফিরে এসেছে। তার পা শুচ্ছে এসে। ঘরের আলোয় বীরা দেখল এটা একটা ডোবারম্যান পিনসার। কুকুরের প্রতি একটা সহজাত ভালোবাসা আছে বীরার। বীরা ধীরে ধীরে কুকুরটার মাথায় হাত দেওয়ার চেষ্টা করতে লাগলো আর মুখে নানা ধরনের শব্দ করতে লাগলো। লোকটা সেটা দেখেও দেখল না। ঘরের ভিতরে একদিকে গ্যাস ওভেন, রান্নার সরঞ্জাম রাখা। সেখানে গিয়ে ফ্রিজ থেকে দুধ বের করে গরম করতে বসিয়ে দিল। এভাবে বসে বসে লোকটার মৌনতার দক্ষতা দেখলে চলবে না। বীরা জিজ্ঞাসা করল, আপনি কে? লোকটা দুধটা একটা গ্লাসে ঢেলে নিয়ে বীরার কাছে ফিরে এলো। বীরার হাতে গ্লাসটা ধরিয়ে দিয়ে একটা চেয়ার নিয়ে বীরার সামনে বসে বলল, বীরাঙ্গনা মিত্র, ক্রাইম জার্নালিস্ট। বীরার চোখ বড় বড় হয়ে গেল। আপনি কিভাবে? যেভাবে বিগত কয়েকদিন ধরে বেড়ি এলাকার লোকজন স্কুল লোকের বাড়ি গিয়ে গিয়ে অল্প বয়সী মেয়েদের পাচার করা হচ্ছে কিনা খোঁজ নিয়ে বেড়াচ্ছেন, শুধু আমি কেন, বাচ্চারাও জানে আপনার কথা। ঠাকুর সাহেব তো জানবেই। ঠাকুর সাহেব? ঠাকুর জনার্দন ব্রহ্মচারী। তার এলাকায় যখন ঢুকেছেন তাকে চিনে যাবেন। আজকেই যেতেন। আপনার দুর্ভাগ্য আমি ঢুকে পড়লাম সিনে। হাঙরের লেজে পা দিয়েছেন ম্যাডাম। আপনি কে? অক্ষাংশ, পুলিশ অফিসার অক্ষাংশ ভার্গিস কুঞ্জচাঁদ। আপনি ওনাকে কিভাবে চিনলেন? আর আমাকে কিভাবে? ম্যাডাম, যে কাজে নেমেছেন সেখানে শুধু আবেগ থাকলে চলবে না যে। পুরোদার বুদ্ধি, আপৎকালীন বুদ্ধিমত্তা, পর্যবেক্ষণ ক্ষমতা থাকতে হবে। আপনি আমার সম্পর্কে অনেক কিছুই জানেন। লোকটি উঠে গিয়ে একটা টেবিলের ঢাকা সরিয়ে দিল। একটা ল্যাপটপ, ডেস্কটপ, আরও কিসব মেশিন রয়েছে। লোকটা ল্যাপটপ অন করে একটা ম্যাপের ভিতর একটা লাল ফুটকি দেখিয়ে বলল, এই যে আপনার ফোনের লোকেশন, এক্স্যাক্টলি আমার ঘরের ভিতরে। তারপর ঘুরে গিয়ে বীরার জিন্সের পকেট থেকে ফোন বের করে নিয়ে লোকেশন শেয়ার বন্ধ করে দিল। প্রভাস রঞ্জন মিদ্দে, এক্স আর্মি,
মেজর, আর ও হলো টাইগার। দুধটা ঠান্ডা হয়ে যাচ্ছে। টাইগার নিজের নাম শুনতেই লেজ নাড়তে শুরু করলো। ইতিমধ্যেই বিড়ার সাথে তার একটা রফা হয়েছে বোঝা যাচ্ছে। হঠাৎ টাইগারের হাবভাব বদলে গেল। প্রভাস আলো নিভিয়ে দিয়ে পিছনের দরজা দিয়ে টাইগারকে বের করে দিল। 1 মিনিট পরেই মনে হয় তীব্র শব্দে একবার ডেকে উঠল টাইগার। তারপরেই একটা গড়গড় আওয়াজ আসতে লাগলো। প্রভাস বিড়াকে টেনে খাটের নিচে ঢুকিয়ে দিল। তারপর একটা সরু রামদা নিয়ে প্যান্টের পিছনে কোমরে গুঁজে নিয়ে দরজা খুলে সামনের দরজা দিয়ে বেরিয়ে এলো। ঘুরে পিছনে আসতেই মানুষের উপস্থিতি টের পেল সে। কে ওখানে? কতগুলো ছায়ামূর্তি গাছপালার ভিতর দিয়ে এগিয়ে এলো। প্রভাসের সামনে সে থমকে দাঁড়ালো তারা। টাইগার আক্রমণের ভঙ্গিতে সামনের পা মাটিতে চেপে ঝুঁকে দাঁড়িয়ে আছে। মেজর, তোমার গাড়ি এখনো গরম রয়েছে? এত রাতে কোথায় গিয়েছিলে? প্রভাসের চোখ জ্বলে উঠল। অন্ধকারে দেখতে পেল না কেউ। বলল, হাওয়া খেতে বেরিয়েছিলাম। দুই পক্ষ একে অপরের দিকে তাকিয়ে আছে। এই রাস্তা দিয়ে কোনো গাড়ি গিয়েছে? হ্যাঁ, আমার গাড়ি। মেজর, ব্যাংকের সিকিউরিটি স্টাফ, তাই থাকো। এক পা খুঁয়ে এসেছো, জানটা না খোয়াতে হয়। সাবধানে চলাফেরা করো। রাত বিরেতে হাওয়া খেতে বেরোনো ভালো নয়। চারিদিকে ভেড়ি, কে কোথায় হারিয়ে যাবে কেউ বলতে পারে? এই ভেড়িতে জন্মে বড় হয়েছি, কোথায় কোন গর্তে সাপ আছে জানি। লোকগুলো আর কিছু না বলে ঘুরে চলে গেল। প্রভাস ঘরে ঢুকে চেপে দরজা বন্ধ করে দিল। টাইগারকে ছেড়ে রাখলো বাইরে, সারা রাত পাহারা দেবে। আলো না জেলেই বিড়াকে ডাকলো, বেরিয়ে আসুন। বিড়ার দম বন্ধ হয়ে আসছিল। খাটের নিচে বড় বড় টিনের বাক্স, আরশোলা, ইঁদুর সবই আছে। তাদের পায়খানার গন্ধ, ধুলো, ঝুল নাকে মুখে জড়িয়ে গিয়েছে। বিড়া হামাগুড়ি দিয়ে বেরিয়ে এলো। প্রভাস মোবাইলের আলোয় বিড়াকে দেখে একটা গামছা ছুড়ে দিল। মুখ মুছে নিন। বিড়া মুখ থেকে, শরীর থেকে ধুলো ঝুল ছেড়ে নিয়ে গামছা ফেরত দিল। প্রভাস একটা শর্টস পরে নিয়ে বলল, আজ রাতের মতো এই খাটেই অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনি চাইলে আমার একটা গেঞ্জি পরে নিতে পারেন। বিড়া মাথা নেড়ে বলল, লাগবে না। এই খাটে প্রভাস শুয়ে পড়ার পরে অ্যাডজাস্ট করার আর জায়গা থাকবে না। বিড়া দেওয়ালের দিকে চেপে শুয়ে পড়ল। বিড়া শুয়ে পড়তেই প্রভাস বিড়ার পাশে উপুর হয়ে শুয়ে পড়তেই খাটটা মটমট করে শব্দ করে উঠল। প্রভাস অন্যদিকে মাথা ঘুরিয়ে নিয়ে ঘুম জড়ানো গলায় বলল, মানুষকে স্রেফ মানুষ ভাববেন, ছেলে বা মেয়ে নয়। দেখবেন ঘুমোতে অসুবিধা হবে না। ঠাকুর সাহিবের গাড়ি যখন লাল বিবির কোঠিতে পৌঁছলো, ততক্ষণে সেখানকার সমস্ত অতিথিকে ভদ্রভাবে বিদায় করা হয়েছে। লাল নিজে সেজে বসে আছে ঠাকুর সাহিবের আপ্যায়নের জন্য। ঠাকুর সাহিব এলে লাল বিবি প্রথমে দামি সুরা সহযোগে ঠাকুর সাহিবের সেবা করে। সেই সেবার মধ্যে লাল বিবির সমস্ত অঙ্গ সেবাও থাকে। দুটি সুন্দরী 17 থেকে 20-র মধ্যে বয়সী মেয়ে তৈরি করা হয়েছে ঠাকুর সাহিবের ভোগ হিসেবে। একটি মেয়ের সাথে সম্ভোগে ঠাকুর সাহিবের যৌন তৃষ্ণা পরিতুষ্ট হয় না। একটি মেয়েকে দিয়ে সেটা করতে গিয়ে একবার অঘটন ঘটে গিয়েছে। পরদিন সকালে মেয়েটিকে মৃত অবস্থায় পাওয়া যায়। লালটাই এই ব্যবস্থা রেখেছে, কখনো একজন করে, কখনো দুজনকে একসাথেই ঠাকুর সাহিবের কামরায় পাঠিয়ে দেয় লাল। মেয়ে মারা গেলে খুব হাঙ্গামা হয়। যদিও ঠাকুর সাহিবের থানা, পুলিশ সব হাত করা আছে, তবুও অক্ষাংশ ভার্গীর শকুনের মতো লাল কুঠির দিকে নজর দিয়ে রেখেছে। সাথে জুটেছে বীরা নামের ওই রিপোর্টারটা। আজই ওটা সুহাগরাত হওয়ার কথা ছিল কোঠিতে, শালি কি করে পালিয়ে গিয়েছে কে জানে। আজ ঠাকুর সাহেবকে সামলানো মুশকিল হবে। গেট দিয়ে গাড়ি ঢোকার শব্দ হতেই চিনু দৌড়ে উপরে চলে এলো। সাহেব এসে গিয়েছে। চিনু লালের খাস আদমি। সঙ্গে বাকি মেয়েরা লুকিয়ে পড়ল। কয়েক মিনিট পরেই মসমস শব্দ করে ঠাকুর সাহেব লালের বিশাল বসার ঘরে লাল ফরাস পাতা মেজে এসে দাঁড়ালো। লাল ঝুঁকে কপালে হাত ছুঁয়ে বলল, আদাব। লালের কপালে হাত ছোঁয়ানো হাত ধরেই টানতে টানতে শোবার ঘরে ঢুকে পড়ল ঠাকুর সাহেব। আর তারপর অত্যন্ত নিষ্ঠুরের মতো ছুঁড়ে ফেলল বিছানায়। গায়ের গেরুয়া রঙের পাতলা সুতির ফতুয়া খুলে ছুঁড়ে ফেলে পায়জামার গিট খুলে ফেলল। পরক্ষণেই একটা যৌনতাড়িত খ্যাপা অমানুষের মতো লাল বিবির শরীরে প্রবল পরাক্রম উপগত হল। তাকে প্রস্তুত হওয়ার বিন্দুমাত্র সুযোগ না দিয়েই। লালের বয়স 40-এর আশেপাশে, শরীরে যৌবন এখনো যেন 30-এই আটকে রয়েছে। সেই কঠিন মালকিন।
মালকিন বানিয়েছে ঠাকুর সাহেব। একজন সাধারণ যৌনকর্মী থেকে ঠাকুর সাহেবের সেবা করে মালকিন হয়েছে। তার শরীর এখন আর পণ্য করার প্রয়োজন হয় না। কখনো কখনো ঠাকুর সাহেবের মেজাজ ভালো থাকলে বা সে নিজে যদি কখনো চায় তবে চিনুকেই একমাত্র শরীর দেয়। অনেক দিন পরে ঠাকুর সাহেবের এইরকম উন্মত্ত কামলিপ্সার কাছে লাল দিশেহারা হয়ে পড়ল। সেদিকে অবশ্য ঠাকুর সাহেবের কোনো হুঁশ নেই। লালের ঘরের বাইরে এক এক করে মেয়েরা জড়ো হচ্ছে। এই কোঠির প্রত্যেকটি মেয়ে ঠাকুর সাহেবের লালসার শিকার হয়েছে। আজ তাদের মালকিন সেই ফাঁদে পড়ায় তারা উদ্বিগ্ন হয়ে দাঁড়িয়ে আছে। চিনুর বয়স 30, সে লালকে ভালোবাসে, তার চোখে সাবতের মতো জ্বলছে। ঠাকুর সাহেবের খোদ বডিগার্ড আলী আগা খান, চোখে সুরমা, এক কানে মাকড়ি, মেহেদি করা লাল দাড়ি, কোমরে পিস্তল গোজা, গাড়িতে বসে আছে। একটি সুন্দরী মেয়ে आगा खाনের কাছে এসে বলল, খানজি हमें भी थोड़ा सेवा करने का मौका दीजिए। আগা খান মেয়েটি থুতনিতে হাত রেখে বলল, সুরাইয়া মেরি জান। তারপর বাকিদের দিকে তাকিয়ে মুখে একটা শব্দ করল, যার অর্থ নজর রাখ। সুরাইয়া, যার আসল নাম ছিল সুপ্রিয়া, আগা খানের হাত ধরে নিচেই একটা ঘরে ঢুকে পড়ল। অক্ষাংশ পুলিশ স্টেশনে তার নির্দিষ্ট চেয়ারে বসে আছে হেলান দিয়ে। রাত 1টা বাজে। এইমাত্র খবর দিয়েছে ঠাকুর সাহেব লালের গুজরাতে ঢুকে পড়েছে। অন্য দিক থেকে প্রভাস তাকে একটাই মেসেজ দিয়েছে, রেস্কিউড। বাস, তারপর থেকে আর কিছু না। বীরা কোথায় আছে, কি ব্যাপার, কোনো খবর নেই। প্রভাস এই রকম মুডি। বীরার সাথে পরিচয় হয়েছিল আজ থেকে প্রায় 3 বছর আগে। একটা ক্রাইম স্পটে ইনভেস্টিগেশন করতে গিয়েছিল সে। মাঝরাত্রিরে সেখানেই হাজির হয়েছিল বীরাঙ্গনা মিত্র, ক্রাইম জার্নালিস্ট। অক্ষাংশ মজা করে বলেছিল, কাল সন্ধ্যায় যাবেন আমার সাথে, আসল ক্রাইম নিউজ পাবেন। বীরা ঠিক এসেছিল, আর ওই একটা ঘটনাই মেয়েটার জীবনের গতি পচ্ছাই আমূল বদলে দিয়েছে। সেই থেকে বীরার স্বাদ ছাড়তে পারে না অক্ষাংশ। মনে করে বীরাকে সেই এই বিপজ্জনক রাস্তায় টেনে এনেছে। এটা বীরার দ্বিতীয় পর্ব। এরপর কি হলো, কি সেই ঘটনা যেটা বীরাকে এরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে টেনে এনেছে, যেখানে বীরাকে ঠাকুর সাহেবের মতো বোঝাই যাচ্ছে যে ঠাকুর সাহেব খুব ভালো লোক নয়, এবং তার কার্যক্রম বা সে কী করে, কোথায় যায়, সেটা সভ্য সমাজের বহির্ভূত কোনো কাজ। এই পুরো গল্পটা ধীরে ধীরে প্রকাশ পেয়েছে পরবর্তী অধ্যায়গুলিতে। আজকে আমি দ্বিতীয় অধ্যায় পড়ে শোনালাম। এরপরে এই গল্পের তৃতীয় অধ্যায় পড়ে শোনাবো আমি আরও কোনো একদিন সময় মতো। আমার প্রতিলিপি প্রোফাইল আমি আগেই বলেছি, স্বর্ণলতা রায় কবিরাজ কুসুম কুমারী। প্রতিলিপিতে আমি একজন রাইটার। আপনারা সেখানে আমার গল্প পড়তে পারবেন, এবং এই গল্পটিও পুরোটাই পড়তে পারবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো আমার প্রোফাইল এবং এই গল্পের। আপনারা সেখানে গিয়ে গল্পটি পুরোটা পড়ে আসতে পারেন। এই গল্পটি আমার সেরা কলমকার 6-এর প্রথম পুরস্কার পেয়েছে। তো আমি আপনাদের কাছে এটা আমি কথা দিয়েছিলাম যে এই গল্পের কয়েকটি পর্ব আমি পড়ে শোনাবো। এরপর আমার আরেকটি গল্প আছে, প্রিয়তমেষু। আমার সেই গল্প থেকেও আপনাদেরকে পড়ে শোনানোর খুব ইচ্ছে আছে। প্রিয়তমেষু একটা ছোট নয়, এটি একটি বড় উপন্যাস, এবং কিছুটা কৈশোর এবং তরুণ তারা যখন একটি ছেলে মেয়ের জীবনে তারুণ্য শুরু হচ্ছে বা তরুণ বয়স শুরু হচ্ছে, সেই সময়কার মনের আবেগ এবং ভালোবাসার গল্প নিয়ে আমার প্রিয়তমস্য গল্পটি। সেই গল্পটিও প্রতিলিপিতে অনেক জনপ্রিয়তা পেয়েছে। এরপরে আমি হয়তো ওই গল্প নিয়েই আপনাদের কিছু অংশ পাঠ করে শোনাবো। আমার যদি গল্প আপনাদের ভালো লাগে বা আপনারা চান যে আমি আরও গল্প আপনাদের পাঠ করে শোনাই, তাহলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশান বেলটি প্রেস করে রাখবেন, যাতে আমি পরবর্তী যে কোনো ভিডিও আপলোড করলে আপনারা শুনতে পান। আমার কিছু গাছের শখ আছে। এটি আমার অ্যাডেনিয়াম, আপনারা দেখতে পাচ্ছেন। এটি আমার জেড প্লান্ট, অ্যাডেনিয়াম না, জেড প্লান্ট। গাছ আমি ভীষণ ভালোবাসি। কাছে থাকতে আমার ভালো লাগে, মনে হয় যেন
অক্সিজেনের সঙ্গে আছি, সবুজের সঙ্গে আছি। আর আমার সেরা কলমকার 6-এর আমার টিয়া বার। তো আমি কখনো কখনো আমার গাছ নিয়েও ভিডিও দেব। আর আমার আছে আমার ছোট মিনি, আমার মিনিকে দেখাচ্ছি। এই যে আমার মিনি, আমার সিনুবুড়ি। সিনুবুড়িরও আরেক ভিডিও আছে, আমি সিনুবুড়ির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। একটি ভিডিও আছে সিনুবুড়ি কর্নফ্লেক্স খেতে খুব ভালোবাসে, তো সেই ভিডিওটা আমার খুব ইচ্ছে আছে ইউটিউবে ওটা শেয়ার করা, তো সেটাও আমি একসময় শেয়ার করব। সিনুবুড়ি সবাইকে হ্যালো বলো, হ্যালো নমস্কার বলো। সিনুবুড়ি নমস্কার। এই আমার সিনুবুড়ি। তো আজকে আমি এখানেই শেষ করছি বন্ধুরা, আসবো পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।